দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তীব্র তাপপ্রবাহের ছুটি শেষে আজ খুলেছে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তবে গরমের কারণে কিছু জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বগিল আয়োজিত হবার 21 ঘন্টায়ও উদ্ধার কাজ শেষ হয়নি। কমলাপুর স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত। গাজীপুর, মাদারীপুর ও নোয়াখালীতে নিহত আরও 5। এবং নিয়ম নিতে তোয়াক্কা না করে মহেশপুরের গাংনীতে যেখানে সেখানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, তাই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির সাপ্তাহিক আয়োজন মাই টেক। দর্শক এবারে বিস্তারিত প্রসঙ্গ। তীব্র তাপপ্রবাহের ছুটি শেষে আজ খুলেছে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তবে গরমের কারণে কিছু জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তাপদাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলার, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজও বন্ধ থাকবে। এসব জেলার বাইরে সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান আজ খোলা থাকবে। এছাড়াও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে আগামীকাল থেকে। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, তীব্র গরম ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আর কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। জি ধন্যবাদ উপমা। আপনি যেমনটা বলছিলেন যে বেশ কিছুদিন ধরে যে তীব্র তাপদাহে অতিষ্ঠ রংপুরের জনজীবন একদিকে, এবং পাশাপাশি এই তীব্র তাপদাহের কারণে কিন্তু আমরা দেখেছি যে কৃষিক্ষেত সহ নানা সমস্যায় কিন্তু সম্মুখীন হয়েছিল এই অঞ্চলের মানুষ। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুরের সব কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ রয়েছে। তবে আজকে তাপমাত্রার কথা যদি বলি, যে রংপুরে কিন্তু যে তাপমাত্রা সেটি কিন্তু আজকে 34 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই যে গত বলা যায় যে 2 সপ্তাহের ব্যবধানে আজকে কিন্তু তাপমাত্রা অনেকটা কম, এবং সকাল থেকে যে সূর্যের তীব্রতা সেটি কিন্তু অনেক অংশে কিন্তু কম ছিল। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু রংপুরে কিন্তু যে সকাল থেকে যে সূর্যের যে তীব্রতা এবং খরচে তাপদাহ সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। তবে তারপরেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছিল, সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু রংপুরের বন্ধ রয়েছে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই যে আবহাওয়া, এটি কিন্তু এই মাসে কিন্তু চলতি মাসে যে আবহাওয়া অফিসের তথ্য মতে তারা কিন্তু যেমনটা বলছেন যে এই মাসে কিন্তু বৈশাখী অর্থাৎ কাল বৈশাখী ঝড় সহ নানা যে বৃষ্টিপাতের সংখ্যাও কিন্তু করছেন। এবং এই তীব্র তাপদাহের কারণে কিন্তু যে জনজীবনে অতিষ্ঠ, বিশেষ করে আমরা দেখেছি রংপুর অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষরা কিন্তু চরম বিপাকে পড়ে, কারণ তারা যে কর্মক্ষেত্রে যাবে এই তীব্র তাপদাহের কারণে তারা তাদের যে কর্মক্ষেত্রে যাওয়া সেটি কিন্তু যেতে না পারে, তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকটাই বিপাকে থাকে। এবং বিশেষ করে রংপুরের যে হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে রোগীদের বাড়তি একটি চাপও আমরা লক্ষ্য করেছি, এবং গরমজনিত এবং বিশেষ করে ডায়রিয়া আক্রান্ত কিন্তু শিশুরা কিন্তু হাসপাতালে আমরা চিকিৎসা নিতে দেখেছি। এবং সব মিলে যদি বলি উপমা, রংপুরের যে তাপমাত্রা সেটি কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই তাপমাত্রা কম, এবং বাতাসের আর্দ্রতা কিন্তু অনেকটাই বেশি। এই ছিল আমার কাছে রংপুর থেকে তীব্র তাপদাহের সর্বশেষ পরিস্থিতি। উপমা। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। গাজীপুরের জয়দেবপুর স্টেশনের 1 কিলোমিটার দক্ষিণে ছোট দেওড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনার 21 ঘণ্টা পরও উদ্ধার কাজ শেষ হয়নি। ঢাকা জয়দেবপুর রেলপথের একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। উদ্ধার কার্যক্রম শুরু হয় শুক্রবার বিকেল 4টার দিকে। গতকাল সকাল 10:50 এই সংঘর্ষের ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিম রেল লাইনে ট্রেন চলাচল প্রায় 2.5 ঘণ্টা বন্ধ থাকে। বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়
পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত 5টি বগির মধ্যে 3টি অপসারণ করে পাশের স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার জেরে আজও কমলাপুর রেল স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে উদ্ধার তৎপরতার আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকাল 11:15টার সময় যদিপুর রেল স্টেশনের পরে যে দুটি ট্রেনের সংঘর্ষ হয়, তারপর থেকে কিন্তু উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি যে প্রায় 24 থেকে 25 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু এখন উদ্ধার তৎপরতা শেষ হয়নি। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে মালবাহী এবং যাত্রীবাহী যে ট্রেনের সংঘর্ষ হয়েছে, সেই ট্রেনের সংঘর্ষের পরে কিন্তু উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি যে লাইনগুলোতে যাত্রীবাহী ট্রেন ছিল, সেই ট্রেনগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু রেল লাইন থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং প্রায় যাত্রীবাহী ট্রেনের যে উদ্ধার তৎপরতা সেটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমি আরেকটি বিষয় যদি দেখানোর চেষ্টা করি যে মালবাহী যে অর্থাৎ তেলের ট্যাঙ্কি ভরা যে রেল ছিল, সেটি কিন্তু উদ্ধার তৎপরতা কিন্তু চলমান রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রায় 24 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গেছে, কিন্তু উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি। আমার কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে অল্প কিছু সময়ের মধ্যেই তারা এই উদ্ধার তৎপরতা আরও কার্যক্রম বেগবান করবেন এবং দুপুরের মধ্যেই কিন্তু তারাই তাদের এই উদ্ধার তৎপরতা শেষ করে যে লাইনটি বন্ধ হয়ে আছে সেটি কিন্তু শুরু করবেন। আমরা যেটি জেনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষ থেকে 5 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং স্টেশন মাস্টার সহ লাইনম্যান সহ তাদেরকে বরখাস্ত করা হয়েছে। সর্বোপরি সব কিছু মিলিয়ে এই দুপুর নাগাদ এই লাইনটি সচল হলে মানুষের দুর্ভোগ কিন্তু অনেকটাই কমবে। এই ছিল গাজীপুরের রেল দুর্ঘটনা থেকে উদ্ধার তৎপরতার সর্বশেষ চিত্র। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। আজ থেকে বাড়ছে রেলের ভাড়া। রুট ভেদে 7 থেকে 9% ভাড়া বাড়ছে কন্টেইনার পরিবহন ভাড়াও। বাংলাদেশ রেলওয়ে এতদিন বেশি দূরত্বের টিকিট ছাড় দিয়ে বিক্রি করত, তবে শনিবার থেকে রেল যাত্রায় এই রিয়াতি সুবিধা উঠে যাচ্ছে। নতুন দামে টিকিট কেটে ক্ষোভ ছেড়েছেন দূরের যাত্রীরা। দূরত্ব ভেদে 20 থেকে 30% পর্যন্ত ভাড়া বাড়তে পারে, তবে প্রথম 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকছে। রেল কর্তৃপক্ষ বলছে ভাড়া বৃদ্ধি নয়, বরং সমন্বয় করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন থেকে রেল ভাড়ার বিষয়ে আরো জানাচ্ছেন প্রতিনিধি শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে আজ থেকে বাংলাদেশ রেলওয়ের ভাড়া কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর এলাকার রেলওয়ে স্টেশনে। আমরা বিভিন্ন যাত্রীদের সাথে কিন্তু কথা বলেছি, তারা কিন্তু আজ হঠাৎ করে এই ভাড়া বৃদ্ধিটা কিন্তু আসলে তারা মেনে নিতে পারে না। তারা বলে যে কোনো ধরনের উন্নয়ন সভা ছাড়াই হঠাৎ করে এই রেলওয়ে ভাড়া আসলে বাড়ানো ঠিক হয়নি। তো রুট ভেদে আজকে কিন্তু 7 থেকে 9% ভাড়া কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এর আগে কিন্তু 2012 সালের অক্টোবরের রেলের ভাড়া প্রায় দ্বিগুণ করা হয়েছিল। তো গত 4 ফেব্রুয়ারি নতুন ভাড়ার হার অনুমোদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর 7 ফেব্রুয়ারি এ নিয়ে দেশে আদেশ জারি করেন রেলপথ মন্ত্রণালয়। তো এই ব্যাপারে আমি দর্শকদের সাথে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু হঠাৎ করে এই ভাড়া বৃদ্ধিটি কিন্তু আসলে তারা তাদের মন্তব্য আসলে করে যে হঠাৎ করে এই বৃদ্ধিটা আসলে ঠিক হয়নি। শাহজালাল জুয়েল, আপনাকে ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। গতরাত 1:30টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে। গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, রাত 1:30টার দিকে প্রাইভেট কারটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এ সময় কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে আলমগীর হোসেন সহ ঘটনাস্থলেই 3 জন নিহত হন। চালক সহ আহত 2 জনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় ইজি বাইকের 2 যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। সকালে শ্রীনদী রাজৈর আঞ্চলিক সড়কের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের কাছালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিজ বাড়ি থেকে ইজি বাইক যোগে রাজৈর যাচ্ছিলেন চনখুনশি এলাকার কয়েকজন যুবক। এই সময় বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই হোসেন মুন্সি ও ধলু হাওলাদার নামে 2 জন মারা যান। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আরও 11 নির্মাণ শ্রমিক আহত হয়েছে। ভোর 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, একটি পিকআপে করে মিক্সার মেশিন ও 13 শ্রমিক ঢালাইয়ের কাজে শ্রীপুর থেকে মাওনা যাচ্ছিলেন। পিকআপটি শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি পৌঁছানো মাত্রই পেছন থেকে একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে পিকআপ উল্টে শ্রমিকরা মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে রাসেল মিয়া নিহত ও 12 জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকেও মৃত ঘোষণা করেন। নিয়ম নীতির তোয়াক্কা না করে মহেরপুরের গাংনীতে যেখানে সেখানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি খতিয়ে দেখে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। প্রতিনিধি মাসুদ রানার রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস। যত্রতত্র নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রখর রোদের মধ্যে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গ্যাস সিলিন্ডার। এমন দৃশ্য মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন দোকানের। শুধু উপজেলা শহরে নয়, প্রত্যন্ত গ্রামের দোকানগুলোতে এভাবেই ঝুঁকি নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন দোকানিরা। এ ধরনের গ্যাস সিলিন্ডার বিক্রি করতে বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমতি নেওয়ার কথা থাকলেও বেশিরভাগ ব্যবসায়ীরই নেই অনুমতিপত্র। প্রখর রোদ ও খোলা আকাশের নিচে এভাবে গ্যাস সিলিন্ডার পড়ে থাকায় আতঙ্কিত ব্যবসায়ী ও পথচারীরা। তারা বলছে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 100% ঝুঁকির মধ্যে, আমরা যে কোনো মুহূর্তে ওটা বাস্ট করতে পারে। আপনারা যদি এই তাপমাত্রায় গ্যাস সিলিন্ডারগুলো বাইরে রাখেন, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস সিলিন্ডার পাশ দিয়ে যাচ্ছে, একটা সময় কোনো একটা অঘটন ঘটে গেলে সেটা বড় একটা ক্ষতির দিক আমি মনে করি। 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে বিস্ফোরণ হলে সমস্ত দোকানদারের অসুবিধা, মানুষজনের চলাফেরা করার অসুবিধা। বিক্রেতারা যাতে লাইসেন্সবিহীন যেখানে সেখানে রেখে গ্যাস সিলিন্ডার বিক্রি না করে। কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরাই সুরক্ষা ব্যবস্থা ও দপ্তরের অনুমতি নিয়ে দাহ্য পদার্থ বিক্রি ও মজুত করতে পারে। তবে কেউ যদি অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্নভাবে দোকানপাট গড়ে উঠেছে, যারা কোনোভাবেই লাইসেন্স গ্রহণ করে না এবং অপ্রত্যাশিতভাবে তারা দোকানপাট এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে। এই ধরনের লাইসেন্স ব্যতীত যদি কেউ এই কাজ করে থাকে বা কোনো ধরনের গ্যাস সিলিন্ডার বিক্রি করে থাকে, আমরা যথাযথভাবে তদারকির মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। অগ্নি নিয়ন্ত্রণ সুরক্ষা ও প্রত্যয়নপত্র ছাড়া অবাধে গ্যাস সিলিন্ডার বেচাকেনা বন্ধে কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে আমাদের কৃষি। দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন টমেটো। এবছর ফসলটির বাম্পার ফলন হয়েছে, তবে প্রচণ্ড গরম ও তীব্র তাপদাহে ধস নেমেছে গ্রীষ্মকালীন টমেটোর বাজারে। শুরুতে বিক্রি হওয়া 1100 টাকা মনের টমেটো এখন বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা মন। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। দিনাজপুরের গ্রীষ্মকালীন টমেটোর সারা দেশে চাহিদা রয়েছে। চাহিদা মেটাতে বাজারে উঠতে শুরু করেছে এই টমেটো। ফলন ভালো হলেও তীব্র তাপদাহে এই টমেটোর উৎপাদনের পর বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। যে টাকাটা মনে করেন জমি থেকে তুলবো, বাজারে নিয়ে যাবো, মানে যেই টাকাটা খরচ হবে সেই টাকাটা উঠবে কিনা উঠবে এটা বলা যাবে না, লস হবে। বাজার মোটামুটি কয়েকদিন আগে 350-400 ছিল, এখন বর্তমানে একটু বাজার ভালো। গাছের মাল ছোট হয়ে গেছে, মালটা বাজার যাতে কম হচ্ছে, মালটা ওদের কারণে নরম হয়ে যাচ্ছে। পাইকারি বিক্রেতারা জানান, গরমে টমেটো নষ্ট হওয়ায় ব্যবসায়ী ক্ষতি হচ্ছে তাদের। গরমের কারণে মাল অনেক নষ্ট হয়ে গেছে, ক্ষেত ঝরে গেছে কৃষকের। এবার আমরা নিয়ে দাম পাচ্ছি না, গৃহস্থ নিয়ে দাম পাচ্ছে না, মাল গরমের কারণে অনেকটাই নষ্ট হচ্ছে। ফলন বেশি হওয়ার কারণে দাম কিছুটা কম বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলন বেশি পাওয়ার কারণে কৃষকরা কিন্তু লাভবান হচ্ছে, আর আশা করি
2-4 দিন পরে এই দামটা আরও বাড়বে এবং কৃষকরা এই নাবি টমেটো থেকে লাভ পাবে। চলতি বছর জেলায় 975 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয়েছে। SM হামিম, মাই টিভি। যশোর নড়াইল মহাসড়কে তীব্র গরমে বিটুমিন গলে যাওয়ার ঘটনায় মূল কারণ খুঁজতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। শুক্রবার যশোরের ঝুমঝুমপুর সহ মহাসড়কের বিটুমিন গলে যাওয়া কয়েকটি অংশ পরিদর্শন করে দুদক ঢাকা ও যশোরের সমন্বিত একটি টিম। দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আল আমিন জানান, সড়কে নিম্নমানের বিটুমিন ব্যবহারের অভিযোগে সড়কের বিভিন্ন অংশে পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শন শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গলে যাচ্ছে, অভিযোগ হলো নিম্নমানের ভিটামিন হয়তো ব্যবহার করা হয়েছে। আমরা আরও কয়েকটা পয়েন্ট পরিদর্শন করব, এরপর আমরা তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দুর্নীতি দমন কমিশনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রতিবেদন দাখিল করব। দেশে একদলীয় শাসন জনগণ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপি রাজনীতি করছে দেশের পরিবর্তনের জন্য। সকালে জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী ওলামা দলের শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। ডক্টর মঈন খান বলেন, দেশের মানুষ অর্থনৈতিক সাম্য ফিরে পেতে চায়, তাই দেশকে নতুন করে গড়ে তুলতে চাইলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সরকার হয়তো দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র তাপপ্রবাহের ছুটি শেষে আজ খুলেছে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তবে গরমের কারণে কিছু জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষের বগি লাইনচ্যুত হবার 21 ঘণ্টায়ও উদ্ধার কাজ শেষ হয়নি। কমলাপুর স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত। গাজীপুর, মাদারীপুর ও নোয়াখালীতে নিহত আরও 5। এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে মহেরপুরের গাংনীতে যেখানে সেখানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, তাই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা।